হবে তাহলে আর দেরি কিসের। দ্রুত পোশাক পাল্টে দিয়ে বিছানায় শুইয়ে দেয়। আগেই দেখে নিয়েছিল বিছানার অবস্থা কি। বাইরে এসে পারুল বেগমের উদ্দেশ্যে বলে, আমাকে একটু স্যুপ বানিয়ে দেয়া যাবে? পারুল বেগম কপাল কুঁচকে বলেন, কেন যাবে না? বস, আমি দিচ্ছি। শোভার অবস্থা কেমন রে? এখানে শুধু শুধু বসেছিল, ঘন ঘন তুলতে দেখে আমি উপরে পাঠিয়ে দিয়েছি। আবারও অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে আছে, জ্বর বাড়ছে অতিরিক্ত। পারুল বেগম চিন্তিত হয়ে বলেন, আবার ডাক্তার দেখাবি নাকি? লাগবে না, ডাক্তার নিজেই বলেছেন এমন হতে পারে। বিষ ব্যথার কারণে শরীরে জ্বালা পোড়া বাড়লে জ্বর আসে। মেয়েটাকে বিশ্রাম নিতে বলিও আমার কথা শোনে না। অবশ্য ঘরে বসে কতক্ষণ থাকা যায়? আমি নিজেও তো পারি না। দর্শন কথা বলল না, চুপচাপ সম্মতি দিল শুধু। দীপ্ত ফরাজি এসে কথা বলছেন দর্শনের সাথে। পারুল বেগম সুপ দিতেই দর্শন চলে যায়। পারুল বেগম মুখ টিপে হেসে দিয়ে বলেন, ছেলের উন্নতি হয়েছে। আজকাল পীড়িত করা স্বামীরাও এত যত্ন নেয় না যতটা আমার এই রাগী ছেলে তার বউকে মানি না বলেও যত্ন নেয়। দীপ্ত ফরাজি মৃদু হেসে বলেন, এগুলো সময়, সুযোগ, পরিস্থিতির সাথে মিলে হয়ে যায়। আমার ছেলের চোখে দায়িত্ববোধের সাথে ভালোবাসা দেখেছি। আমার এখন শান্তি লাগছে। খাবার এনে দর্শন বিছানায় তাকাতেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। নিজের বউকে চিৎপটাং হয়ে ঘুমোতে দেখে বলে, এই মেয়ের আর কি কি কাণ্ড দেখবো আল্লাহ ভালো জানে। বিছানার নিচে ঝুলতে থাকা শোভার মাথাটা বালিশে রেখে দুইটা মেলে রাখা হাত এক করে দিল। শোভার ঠোঁট আঙুল দিয়ে উঁচিয়ে ফাঁকা করে তার মধ্যে চামচ দিয়ে স্যুপ খাইয়ে দিল। ভ্রুকুসকে ঘুমন্ত শোভাকে বলে, আমি কোনোদিনও মেয়েদের আশেপাশে থাকার চিন্তা করিনি, অথচ আজ কিনা একটা মেয়ের শরীরে হাত দিয়ে তার সেবাটাও করছি। সব তোমার দোষ। এই তোমাকে কে অসুস্থ হতে বলেছে? তোমার এসব ঝামেলা না হলে আমি এত কাঠখড় পোহাতাম না। ঘুমন্ত শোভা নিশ্চুপ। জেগে থাকলে নিশ্চয়ই রাগী বরের ভালোবাসার কথার অর্থ না বুঝে উল্টো অভিমান করে মুখ ঘুরিয়ে রাখত, যেটা দেখলে দর্শন আরও অভিমান বাড়িয়ে দিত। এখন চুপ আছে দেখেই আরও শুনিয়ে দিল, বউ বউয়ের মতো থাকবে, এত গোমরা মুখ, অভিমানে ফুলে রাখা নাক আমাকে দেখাবে না। আমার এসব বিরক্ত লাগে। বেচারি ঘুমের দেশে পাড়ি জমানো, তাই কিছুই শুনল না। দর্শন সুযোগ বুঝে ঔষধ দিয়ে পানি দিয়ে শোভার ঠোঁট চেপে রাখল, যেন আবারও অঘটন না করে। ঘুমন্ত শোভার চোখের দিকে চেয়ে থেকে মুচকি হাসে দর্শন। মন চায় টুক করে কয়েকটা চুম্বন দিতে, কিন্তু এখনও ব্যর্থ। শোভার পাশে চুপটি করে শুয়ে থাকে। শোভা আচমকা ঘুমের মাঝে দর্শনের বুকের উপর ঠ্যাং দিয়ে নাকটা দর্শনের গলার কাছে নেয়। দর্শন চোখ বড় বড় করে দেখে, অতঃপর শোভার ঘুমন্ত মুখশ্রী দেখে বলে, শেষমেশ আমার গায়ের উপর ঠ্যাং দিয়ে দিলে। শোভা নিঃশ্বাস নিচ্ছে, গরম নিঃশ্বাস। দর্শন শোভার চোখের নিচে একটা ছোট্ট কালো পাপড়ি দেখে। সেই পাপড়ি হাতে নিয়ে ফু দিয়ে উড়িয়ে বলে, অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে যেভাবে পারছো খাটিয়ে নিচ্ছ, সুযোগ আমারও আসবে। শোভার গরম নিঃশ্বাস দর্শনের গলার কাছে বাড়ি খাচ্ছে। দর্শন উন্মাদ হয়ে উঠতে থাকে। ধীরে ধীরে শোভার দিকে ফিরে শার্টের বোতাম খুলে শোভার মাথাটা উন্মুক্ত বুকে রাখে। শোভার গরম নিঃশ্বাস এবার দর্শনের বুকে লাগে। দর্শন তার একটা হাত শোভার গালে বিচরণ করতে থাকে। পরদিন সকালে শোভা নিজেকে সুস্থ বোধ করে। ঘুম থেকে উঠেও মনে হয় তার চোখ মুখ পরিষ্কার। ঘুম থেকে ওঠার পর চোখের ময়লা জমা বা মুখে রুক্ষ ভাব আনে, এগুলো শোভার মাঝে নেই। উল্টো সারা মুখে তেলতেলে ভাব পায়। পাশ ফিরে তাকিয়ে দেখে দর্শন ঘুমিয়ে আছে। শোভা নামতে প্রস্তুতি নিলেই খপ করে দর্শন তার হাত ধরে ফেলে। শোভা ফ্যালফ্যাল করে তাকালে দর্শন কপাল ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলে, কোথায় যাচ্ছ? নিচে। চুপ করে ঘুমিয়ে থাকো। শোভা অবাক হয়ে বলে, কাল থেকে ঘুমিয়েছি, আর কত ঘুমাবো? যতক্ষণ না আমার ঘুম শেষ হয়। সারাদিন কি ঘুমিয়ে থাকা যায়? সারাদিন কি তোমাকে সেবা করে পারা যায়? শোভার মুখ চুপসে আসে। কিছুক্ষণ থেমে আবারও বলে, আমি কি বলেছি আমাকে সেবা করতে? দর্শন চোখ বুজেছিল। শোভার কথা শুনে আবারও চোখ মেলে রাগ দেখালো। শোভা মিনমিন করে বলে, এখন রাগ দেখার ইচ্ছে নেই আমার, গেলাম আমি। শোভা নামতে নিলেই দর্শন পা দিয়ে ঠেকায়। শোভা চোখ বড় বড় করে তাকায়। মাথার নিচে দু হাত ভাঁজ করে রাখে দর্শন। মাথাটা একটু উঁচিয়ে দেখতে চায় শোভা কী করে। শোভা পা ডিঙিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিলেই দর্শন পা উঁচিয়ে শোভার বাহু ধরে দিল টান। শোভা অপ্রস্তুত হয়ে সোজা দর্শনের মুখের উপর ঝুঁকে গেল। লম্বা চুলগুলোর কিছু চুল এসে ঠেকল দর্শনের ঠোঁটের কোণে ও নাকে।
দর্শন নিঃশ্বাসের সাথে শোভার চুলে ঘ্রাণ পাচ্ছে। এদিকে শোভার ডাগর ডাগর চোখজোড়া দর্শনের মুখে বিচরণ করছে। দর্শনের চাপদাড়ি ও মোষের মাঝে হালকা গোলাপি ঠোঁট প্রসারিত হয়ে আছে, যেটা দেখে শোভা স্তব্ধ। আচমকা দর্শনের হাত গেল শোভার পিঠে। ঝুঁকে পড়ার কারণে চুলগুলো বেয়ে এক কোণায় আছে, আর শোভার পিঠের উপর উন্মুক্ত হয়ে আছে, সেখানেই হাত রেখেছে দর্শন। পিঠের উপর এমন ছোঁয়া পেয়ে কেঁপে উঠছে শোভা। গায়ে মোচড় দেয় তার, কাঁপাকাঁপি শুরু করেছে। দর্শন ভ্রুকুচকে বলে, কাঁপাকাঁপি বন্ধ করো। শোভা হতভম্ব চাহনি দেয়। কাঁপাকাঁপি বন্ধ করতে বললে কি আর বন্ধ হয়? তার গা তো কাঁপছে দর্শনের আপত্তিকর ছোঁয়ায়। শোভা তোতলাতে শুরু করে। আমার পি- পি- পাখিটা বলতে পারে না। দর্শন আরও শক্ত করে ধরে রেখে বলে, বেশি কাঁপাকাঁপি করলে আজ একটা অঘটন ঘটতে পারে। তুমি ভুলে যাচ্ছ আমি তোমার সামনে, যে তোমাকে এখনো পরিপূর্ণ ছোঁয়ায় ধরে দেয়নি। সামান্য বুকের উপর আছো, তাতেই আমার বেহাল দশা। বেশি কাঁপাকাঁপি করলে আমি কন্ট্রোল হারাতে বাধ্য হব। তোমার অসুস্থ শরীরে আমি নিজেকে আন্ডার কন্ট্রোল করতে চাই না। তোমার দুর্বল শরীরে প্রভাব ফেললে আমি নিজেই সাফার করব। শোভা ভাবান্তর দৃষ্টি মেলে আছে। দর্শন ওর মাথায় হাত বুলিয়ে বলে, আমার বাধ্য বউ হয়ে থাকবে। কোনো বাদরামি আমার সহ্য হয় না। জানোই তো রাগ বেশি আমার। তাই বলছি, আমার কাছ থেকে রাগ পেতে না চাইলে আমার বাধ্য বউ হয়ে থেকো। শোভা উত্তর দেয় না দেখে দর্শন হালকা ঝাঁকুনি দিয়ে বলে, বুঝেছো? শোভা আবারও কেঁপে ওঠে। পিঠের উপর এমন ঝাঁকুনি দিয়ে তাও গলা দিয়ে শব্দ বের করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড ওয়াইফি, এখন চুপচাপ ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও, প্রচুর টায়ার্ড লাগছে। শোভা আর একটা শব্দ উচ্চারণ করে না। দর্শনকে ঘুমোতে দেয় সে। এদিকে দর্শনের উপর নিজেকে রেখে অবস্থা খারাপ শোভার। দুপুরের দিকে বাড়িতে আগমন ঘটে ফারহার। তাকে দেখেও কেউ সন্তুষ্ট হয়নি, বরং সবার মুখ ভারী। সোফায় বসে দাদাজানের সামনে মিনতি করে বলে, দর্শনের সাথে দেখা করতে চাই। দাদাজান বিদ্রুপের সাথে বলেন, কিসের জন্য? আসলে ওর জন্য আমাদের বাড়ি নিলামে উঠেছে। ওর জন্য নাকি তোমার স্বামীর অপকর্মের জন্য? ফারহার মুখটা চুপসে গেল। ঘর থেকে বের হলো দীপ্ত ফরাজি। প্রাক্তন বউকে দেখে সে ঘরে ফিরে গেলেন। এখানে থাকতে তার কাছে জঘন্য লাগছে। এই মহিলা পেরেছে মা জাতিকে কলঙ্কিত করতে, না হলে মায়ের মতো পবিত্র নারীকে দর্শন ঘৃণা করতে পারত না। দাদাজান গা দুলিয়ে হেসে বলেন, ছেলের কাছে এসেছো নিজের সম্মান বাঁচাতে। একদিন তুমিই ছেলেকে অসম্মান করেছিলে। স্বামীর কথা বাদ দিলাম, ছেলে তো তোমারই গর্বের। তাকে কিভাবে বলেছিলে অযোগ্য সন্তান? বাচ্চা ছিল, কতই বা যোগ্যতা অর্জন করতে পারতো। আজকে দেখো, যোগ্যতা এতটা বেশি যে তুমি ওর দুয়ারে। ফারহার চোখ দিয়ে পানি ঝরছে। দাদাজান জানায়, ও তোমার সাথে দেখা করবে না। ফারহা হাত জোর করে অনুরোধ করল, একটু দয়া করুন, আমাদের পুরো পরিবার রাস্তায় নেমেছে। যখন একটা ছেলে তার মাকে পা ধরে রাস্তায় হাউমাউ করে কান্না করেছিল, তখন তো তোমার মনে সন্তানের জন্য দয়া ময়া আসেনি? একজন স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে পা খোয়ায়, সেই দৃশ্য দেখেও তুমি দেখোনি। এত কিছুর পরও আমাকে দয়া দেখাতে বলো কোন মুখ নিয়ে? শেষ কথাটা ধমকে বলেন দাদাজান। পারুল বেগম শান্ত হতে বলে। দিদার এগিয়ে এসে দাদাজানের কাঁপা কাঁপা হাতটা ধরে বলে, তোমার হার্টের ব্যথা বাড়বে দাদাজান, চিৎকার করো না। এই মহিলার কোনো কিছু না হলেও তোমার শরীরের ক্ষতি হবে। অতঃপর ফারহার দিকে ফিরে বলে, অতীতের করা সর্বনাশের পর আপনার মুখ দেখা পাপ বলেই আমরা জানি। তাও কেন পাপের পাল্লা ভারী করে দিচ্ছেন আমাদের? আপনার নিজের সন্তান আপনাকে ধ্বংস করতে চায়। আমরা এখানে কেউ তাকে থামাতে পারবো না, কারণ সে এখন রাগী, জেদি, হিংস্র। তার রাগ একবার মাথায় চেপে ধরলে কাউকে মানতে চায় না। আপনার কারণেই এমন। আপনার করা ঘৃণিত কাজের প্রভাব ভাইয়ার ব্রেনে বাজেভাবে ফেলেছে। ওর মাইগ্রেনের সমস্যা আছে, প্যানিক অ্যাটাক হয়, ধীরে ধীরে নিজেকে শেষ করে দিতে চায়। এই সব কিছু আপনার কারণেই। আপনি আসলে মানুষ না, আপনি একজন ডাইনি। বেরিয়ে যান বাড়ি থেকে, ভাইয়া আপনাকে দেখলে আজ খুন করে ফেলবে। ফারহা কি করবে বুঝতে পারছে না। দর্শনের অনুমতি না পেলে তো বাড়ি বিক্রি হয়ে যাবে। কোনো মতে আটকে রেখেছে সরকারি লোকেদের। অনেক ভেবেও উপায়ন্তর না পেয়ে চলে গেলেন। ফারহা চলে যেতেই দর্শনের ঘুম ভাঙে। বাইরে এসে সবার সামনে দাঁড়াতেই সবাই স্বাভাবিক হয়।
দাদাজান সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখছেন দর্শনকে। সোফায় বসে দর্শন বেশ কয়েকবার লক্ষ্য করে ভ্রুকুটি করে বলে, হোয়াট? বউকে কি ভালোভাবে বুঝিয়ে নিজের করতে পারো না? ধমকে কেউ বউয়ের ভালোবাসা আদায় করে? যে কাজ অন্যরা করে না ওই কাজ আমি করি। তুমি কোন আম্বনের ফুত? আবার দাদাজান খুক খুক করে উঠলেন। বাকিরা মুখ টিপে হাসে। দর্শন পাত্তা না দিয়ে জিজ্ঞাসা করে, আজকের খবরের কাগজটা কোথায়? দিদার এগিয়ে দিল। দাদাজান জিজ্ঞাসা করে, সকলের খবর বিকেলে পড়ে কেউ? কেন, বলে অসুবিধা কি? দুপুরে খেয়েছো? না, খাবো। বউ কোথায় তোমার? আসবে একটু পর। দেরি করে খেতে নেই, সময় মতো খাওয়া দাওয়া করো। দর্শন তাকালো এক পলক, অতপর আবারও খবরের কাগজে নজর রাখলো। দেখতে চায় জবরুল আহমেদকে নিয়ে কোনো আপডেট এসেছে কিনা। না আসলে এর হেস্তনেস্ত নিজেই করবে। গোসল সেরে মাথায় হিজাব দিয়ে নিচে নামে শোভা। দিদার উঠিয়ে চলে যায়। তার কল এসেছে। শোভা নিচে নেমে পারুল বেগমের নিকট দাঁড়ায়। পারুল বেগম শোভার মুখে হাত রেখে বলে, নিজের প্রতি একটু যত্নশীল হয় এবার। শোভা মাথা দুলিয়ে লক্ষ্মী মেয়ের মতো জানায়, আচ্ছা। পারুল বেগম খাবার নিয়ে আসেন। দুজনের জন্য টেবিলের উপর প্লেটে রেখে দর্শনের উদ্দেশ্যে বলেন, আয় বাপ, একটু খেয়ে নে। দর্শন উঠে দাঁড়াতেই দাদাজান রসিক সুরে বলেন, বউকে মানি না, কিন্তু বউ না খাওয়া অবধি নিজেও খাবে না, যত সব ডং। দর্শন সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখে বলে, তোমার আসলে চাইটা কি? তুমি শুধু মনোযোগ দিয়ে সংসার করো, এটাই চাই। এখন কি অমনোযোগ দিয়ে আছি? মনোযোগ নেই এটাই জানি। দর্শন ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে চলে যায়। খাবার নিজের প্লেটে নেয়ার আগে শোভার প্লেটে দেয়। দাদাজান দেখে সোফায় বসা অবস্থায় আয়েশের সাথে গাচ্ছেন, গোলে মালে পিরিত কইরো না, গোলে মালে পিরিত কইরো না। ও যে পিরিত কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে সারে না। ও যে পিরিত কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে সারে না। গোলে মালে পিরিত কইরো না, গোলে মালে পিরিত কইরো না। দর্শন মাথা ঘুরিয়ে দাদাজানের পানে চেয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে, তোমার কি আর কোনো কাজ নেই? দাদাজান মুখ বেঁকিয়ে বলেন, আমার কাজ আছে কি নেই তা দিয়ে তোমার কি? এখন আবার পেছনে পড়ে আছো কেন? আগে কি তোমার সামনে লেগেছিলাম? খোঁচা মেরে গান গাইবে না। খোঁচা কোথায় মারলাম? আমি তো আমার প্রিয় গানটা গাইলাম। আমি বুঝি না তোমার নাটক। তোমার বুদ্ধি আছে। দাদাজান। দাদাজান কিছু বলতে নেবেন, পারুল বেগম থামিয়ে বলেন, ওদেরকে খেতে দিন আব্বাজান। আপনার নাতিকে রাগাতে হবে না আর। মেয়েটাও তো লজ্জা পাচ্ছে। দাদাজান এবার সবার উদ্দেশ্যে জানান, বেশি লজ্জা পেতে হবে না নাত বউ। অতিরিক্ত লজ্জা পেলে আমার নাতি আবার তোমাকে মাটির নিচে মিচিয়ে দিবে। আমার যে নাতি, আমি তাকে হাড়ে হাড়ে চিনি। দর্শন অনেক কষ্টে নিজেকে সামনে রেখে খাবারে মন দেয়। এদিকে দাদাজান টিভি দেখতে শুরু করেন। খাবার শেষে দর্শন বাইরে গেল। শোভা বসে আছে ছাদে, সাথে আছে দিজা ও পারুল বেগম। তিনজনে মিলে ছাদে বসে গল্প করছে আর শুকনো মরিচের বোটা ছাড়াচ্ছে। এগুলো রোদে শুকোতে দেওয়া ছিল। আলসেমির জন্য বোটা ছাড়ানি পারুল বেগম। তিনজনে মিলে হাতে হাতে কাজ দ্রুত শেষ করে নিচ্ছেন এখন। এগুলোই মিলে নিয়ে গুঁড়ো করে খাবেন। একপাশে হলুদ শুকোতে দেয়া আছে। এগুলো সব দাদাজানের গ্রামের বাড়ি বরিশাল থেকে আনা। দাদাজানের বড় ভাই সেখানে থাকেন। এই খ্যাত খামারের দিকটা তারাই দেখাশোনা করেন। এমনকি তাদের নিজস্ব ব্যবসা আছে। দাদাজানের ভাই বরিশালে একজন রাজত্ব করার অধিকার রাখেন। তার কথায় চেয়ারম্যান অবধি ওঠা বসা করে। দাদাজান তার বউকে নিয়ে এখানে আসেন শহরে বড় কোম্পানি খোলার উদ্দেশ্যে। এখানেই তাদের মশলার কোম্পানি করা। এই সেই শুকনো মরিচ ও হলুদ এসব মশলার গুঁড়ো তাদের কোম্পানির নামে তৈরি হবে। তারপর দোকানে দোকানে পাঠানো হবে, আবার কয়েকটা সুপার শপে। দেশীয় আভিজাত্য বজায় রেখেই তারা খাঁটি মশলার গুঁড়ো বানিয়ে বেশ ভালোই নাম করেছেন। পারুল বেগম কয়েকটা প্যাকেট দেখিয়ে শোভাকে বলেন, তোর ভাই ভাগিকে কিছু দেব করে দেওয়া হচ্ছে না। আব্বাজান বলছে এবার থেকে মাসের মশলাগুলো তোদের বাড়িতে কিছু দেবেন, খাঁটি খাবারের স্বাদ পাবে। শোভা প্যাকেট দেখে বলে, আমরা তো এই মশলাই কিনে খাই, আমাদের ওই দিকটা এগুলোই তো চলে বেশি। মানুষ দোকানে গেলেই এই কোম্পানির মশলা খোঁজে। ভাইয়া বলল। আব্বাজান বেশ ভালোই উন্নতি করেছে। দর্শন যে কোন দুঃখে নিজের কোম্পানি খুলতে গেল,
এটাকেই বড় করা যেত। সমস্যা নেই, ছোট ভাই তো আছে দাদাজানের কাজে সাহায্য করার জন্য। দিজা মুখ বেঁকিয়ে বলে, দিদার ভাই দেখবে কোম্পানি ও নিজে ঠিকভাবে দেখে রাখতে পারে না, আবার কোম্পানি সামলাবে। ছেলেটা ইদানিং খুব কাজের হয়েছে। পারুল বেগম প্রশংসা করলেন। শোভা মৃদু হাসল। দিজা নিজেও খুশি হয়, কিন্তু ভাব দেখিয়ে বলে, হলেই ভালো। গোডাউনের ভেতরটা অন্ধকার আর স্যাঁতসেঁতে। পুরনো কাঠের গন্ধ, ধুলো আর কোথাও কোথাও ইঁদুরের ডাক দেওয়ার শব্দ শোনা যাচ্ছে। মাঝখানে একটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে জবরুল আহমেদ। চোখে আতঙ্ক, ঠোঁট শুকিয়ে গেছে। তাকে কালকে জেল থেকে বের করানো হয়েছে, কিন্তু মুক্তির আনন্দ পাওয়ার আগেই অজানা লোকজন ধরে এনে এখানে আটকে ফেলেছে। কে এনেছে এটা জানেন না তিনি। গোডাউনের ভারী লোহার দরজা কর্মর শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকলো দর্শন। চোখে তার ঠান্ডা অথচ জ্বলন্ত প্রতিশোধের আগুন ফুটে উঠেছে। ভেতরে ঢুকে একে একে অস্ত্রগুলো মেঝেতে সাজিয়ে রাখলো। প্রথমে লম্বা ধারালো ছুরি, তারপর লোহার রড, ব্লেড আর শেষে রিভলভার। দর্শন ধীরে ধীরে তাকালো জবরুল আহমেদের দিকে। অতঃপর তার সামনে চেয়ারে এক হাঁটুর উপর আরেক হাঁটু রেখে বসে বলে, আমাদের আবারও দেখা হয়ে গেল। জবরুল আহমেদ ভয় ভয় বলেন, আমাকে জেল থেকে ছাড়িয়েছো তুমি। কেন? কারণ শাস্তিটা নিজের হাতে দিব, তাই। জবরুল আহমেদ শুকনো ঢোক গিলে তাকালেন। কপাল থেকে ঘাম ঝরছে। লোকটার দিকে এক পলক তাকালো দর্শন। বেশ সুদর্শন তিনি। বয়স বাড়লেও মুখের চামড়াটা এখনও সাদা। মাথা ভর্তি চুল আছে, জিম করে হয়তো, তাই এই বয়সেও কিনা মাসাল দেখা যায়। দর্শন সব দেখে বলে, আমার আব্বাজানের আপনার মতো মাথা ভর্তি চুল ছিল না, আপনার মতো পারফেক্ট বডি ছিল না, গায়ের চামড়াটাও ছিল কালো। ওই সময়টায় তার ব্যবসায় একটু লস হয়। সুযোগটা কাজে লাগালেন নিখুঁতভাবে। নিজের সুদর্শন রূপ দেখিয়ে একটা সন্তান থেকে তার মাকে লালসিত করে নিয়ে গেলেন। আবার ছোটবেলাটা মাতৃস্নেহের বাইরে গিয়ে কাটলো। জানেন আমার মাথায় তখন কি ঘুরতো? জবরুল আহমেদ নীরব চাহনি দিয়ে আছেন। দর্শন তার দিকে ঝুঁকে অগ্নিদৃষ্টি দিয়ে বলে, এই জানোয়ারটাকে নিজ হাতে টুকরো টুকরো করে খুন করতে ইচ্ছে করতো আমার। শুকনো ঢোক গিলে জবরুল আহমেদ চেয়ে আছে। দর্শন হিস করে বলে, আমার মা যখন পরপুরুষের হাত ধরে আমার সামনে দিয়ে হাসি মুখে হেঁটে যাচ্ছিল, চোখ বেয়ে তখন আমার মা হারানোর অশ্রু গড়িয়ে পড়ছিল। তোয়াক্কা করেনি কেউ আমার। আমার বাবার তখন আমাকে দেখে এতটাই দয়া হলো যে সে তার বউয়ের পাপকে মাফ করে দিতে চায়, ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালায়, কিন্তু প্রত্যেক মুহূর্তে তার শারীরিক বৈশিষ্ট্য দিয়ে অপমান করা হয়। আমি বুঝে যাই পুরুষ মানুষের শুধু টাকা না, দেহের গঠনে আলাদা সৌন্দর্য ফুটিয়ে তুলতে হয়। লোক, আমি এখন নিজেকে ফিটফাট রাখতে চাই। আমার বাবার মধ্যে যেসব বৈশিষ্ট্য ছিল সেগুলো আমার মধ্যে রাখিনি। কারণ কি জানেন? কারণ আমি আমার ওয়াইফকে নিজের কাছে আঁকড়ে রাখবো তাই। জবরুল আহমেদ কপালের ভাঁজ পেরিয়ে চাইলেন। দর্শন ভয়ঙ্কর হাসি দিয়ে ঘাড় ঘুরিয়ে বলে, এই রে, আমার দুর্বলতা আমি প্রকাশ করে দিলাম। খুব বড় ভুল করে ফেললাম তো। এখন আপনি টার্গেট করবেন কিভাবে আমার থেকে আমার ওয়াইফকে আলাদা করা যায়। আমার ক্ষতি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলেন তো। তাই তো বুদ্ধি খাটিয়ে সবার সামনে আমি আমার দুর্বলতাটা প্রকাশ করিনি। যেহেতু আপনি জেনেই গেছেন, আপনি ধরেই নিন আজ আপনার শেষ দিন। জবরুল আহমেদ দর্শনের এই চাহনি ও ধমকিতে থরথর করে কাঁপছে। দর্শন আবারও বলে, প্রতিশোধ নেয়ার মতো ভাবনা মাথায় অনেকবার আসলেও নিতে পারিনি। কারণ আব্বা জানের কাছে আমি ওয়াদা করেছিলাম আপনার থেকে দূরত্ব বজায় রাখবো, কিন্তু আপনি আমাকে ওয়াদা ধরে রাখতে দিলেনই না। আমার ওয়াইফের দিকে নজর দিয়ে যে ভুলটা করেছেন আপনি, তার মাসুল গুনতে হবে। এবার মুখ খুললেন জবরুল আহমেদ। আমি তো তাকে চিনতাম না। আমি তোমার বোনকে উঠাতে গিয়েছিলাম, তাকে কেউ উদ্ধার করেছিল বলে আমার লোক তোমার বউকে নিয়ে আসে। আমি তো জানতাম না তোমার বিয়ে হয়েছে। দর্শন হাত মুট করে ঘুষি মারল জবরুল আহমেদের নাকে। নাকটা ব্যথায় জ্বলে উঠল। রাগে গজগজ করে বলে, আমি আমার ওয়াইফকে প্রকাশ্যে আনিনি তোর মতো কুত্তাদের জন্য। এতদিন অভিনয় করে গেছি সবার সামনে, বউ মানি না, বিয়েটাই মানি না, এসব বলে। কিন্তু তোর মতো কুত্তার কাছেই যখন ধরা পড়লো, তখন তো তোকে আর জীবিত রাখা যায় না। অভিনয়? হ্যাঁ, অভিনয়। তোকে যেহেতু শেষ করেই দিব, তাই কিছু সিক্রেট জানাই। আমার শত্রু হলেও তোর কপাল ভালো, আমার সিক্রেট শুনে মরবি।
জবরুল আহমেদ থমথমে চাহনি দিয়ে আছেন। দর্শন বলতে শুরু করে, বিয়েটা আমার কাছে পবিত্র এক সম্পর্ক, যেটা আমি হারাতে চাই না কোনোভাবেই না। আমার সংসার আমি আমার বাবার মতো করে করব না। এই সংসার হবে ভিন্ন। আমার সংসারের জগৎটা ভিন্ন, যেখানে আমার ওয়াইফই নিজেও আমার দুর্বলতা জানতে